পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে আজও রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে কাকরাইল মোড় ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় তীব্র যানজট দেখা দেয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে বুধবার দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন শিক্ষার্থীরা। পথে পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। রাতে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম জবি ঐক্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। বুধবার সারা রাত কাকরাইলের সড়ক আটকে শান্তিপূর্ণ আন্দোলন করেন তারা। সেখানে গিয়ে তাদের দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কাকরাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল। গত রাতে কিন্তু তথ্য উপদেষ্টা নিজে গিয়ে আশ্বাস দিয়েছেন, তারপরও আজ সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেক্ষেত্রে আসলে তাদের বক্তব্য কি, আর জনভোগান্তি আসলে কোন পর্যায়ে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ তথ্য উপদেষ্টার আশ্বাসের পরও কেন শিক্ষার্থীরা রাজপথে, সেই প্রশ্ন আমরা করেছিলাম এবং সেই প্রশ্নের জবাবটি কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। তারা বলছেন যে এর আগেও বেশ কয়েকবার তারা এই আন্দোলন করেছে। অর্থাৎ আমরা যদি আগস্টের 7 তারিখ থেকে দেখি, 7 তারিখ থেকে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত, এবং আগস্টের 7 তারিখ থেকে এখন পর্যন্ত যতবার আন্দোলন হয়েছে, বিশেষ করে আপনার নিশ্চয়ই মনে আছে সচিবালয়ের সামনেও কিন্তু তারা একটি অবস্থান কর্মসূচি, সচিবালয় ঘেরো কর্মসূচি পালন করেছিল। তখনও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, যে উপদেষ্টা পরিষদ আছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এবং ইউজিসি থেকে, কিন্তু সেই আশ্বাসের ছিটে ফোটাও বাস্তবায়ন কিন্তু হয়নি। শিক্ষার্থীদের দাবি এবং তারা বলছেন যে এই যে তাদের সাথে বারবার আশ্বাসের নামে যে প্রতারণা করা হচ্ছে, সেই প্রতারণার বিপক্ষেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এবার কোনোভাবেই তারা কারো কোনো আশ্বাসেই মানতে চান না। এবং তারা বলছেন যে তাদের গতকালকে তারা যখন এখানে এসেছিলেন, অর্থাৎ আন্দোলন করতে করতে এখানে মিছিল নিয়ে এসেছিলেন, তখন পুলিশের যে হামলা, সেটি আসলে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু তারা বলে মন্তব্য করছেন। তারা বলছেন যে যখন কোনো রাজনৈতিক দল এখানে কোনো আন্দোলন করতে আসে, তখন তাদের জন্য এক ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া হয়, আর যখন শিক্ষার্থীরা আসে তখন শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এই বিষয়টি কিন্তু তারা খুব জোর দিয়ে বলছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটি আমরা দেখতে পেয়েছি। আমরা যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে দাবি, তিনটি দাবি আসলে তাদের কাছে যৌক্তিক, এবং সেই তিনটি দাবি সরকার চাইলে, সরকারের স্বেচ্ছা, সরকার যদি ইচ্ছা করে তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এই সরকার তাদের এই যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ করতে পারে। কিন্তু তারপরও যেহেতু সরকার এখন দাবি পূরণ করেনি 8 মাসের এই আন্দোলনের ফলে, সেই ক্ষেত্রে তারা আসলে সরকারের প্রতি বা সরকারের কোনো আশ্বাসের প্রতি আর আস্থা রাখতে চাইছেন না, এরকম একটি অবস্থান কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে কোন পথে, বিকল্প কোন পথে আসলে যানবাহনগুলো চলাচল করছে, আর যারা চলাচল করছেন তাদের ভোগান্তি কোন পর্যায়ে রয়েছে? শিক্ষার্থীদের সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে যেহেতু একটি প্রধান সড়ক ব্লক করা হয়েছে, সেক্ষেত্রে যানজটের একটি ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা বলছিলেন যে আসলে তারা চান না সাধারণ মানুষের দুর্ভোগ হোক, কিন্তু তারা একেবারেই নিরুপায় হয়ে রাজপথে নেমে এসেছে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে জায়গাটিতে ব্লক করা হয়েছে, অর্থাৎ কাকরাইল মোড়, এখান থেকে মৎস্য ভবনের দিকে যেতে এবং মৎস্য ভবন থেকে আসতে সব দিকের সড়কই কিন্তু বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে যারা এখানে আসছেন তাদেরকে ভিতরে দিয়ে ঘুরিয়ে দুর্নীতি দমন কমিশনের সামনে, অর্থাৎ তোপখানার যে রোডটি রয়েছে সেই সড়কটি ব্যবহার করতে হচ্ছে, অথবা অন্যদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিকল্প যে সড়ক, পল্টনের দিক থেকে আসার সড়কগুলি, সেই সড়কগুলো ব্যবহার করতে হচ্ছে। এবং সেই কারণে সেই সড়কগুলোতে যে যানবাহনের চাপ, সেই চাপটা কিন্তু খুবই সুস্পষ্ট। এবং যানজটের যে প্রভাব, যেহেতু আজকে শেষ ওয়ার্কিং ডে, শেষ কর্মদিবস, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যানজটের একটি বড় বিপর্যয় কিন্তু হয়েছে। এবং আমরা দেখছিলাম যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগছে যারা মৎস্য ভবন থেকে
ভিতর দিয়ে ঘুরিয়ে এই কাকরাইল মোড়ে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লাগছে, অর্থাৎ যানজটের একটি ভোগান্তি তো রয়েছে। যদিও শিক্ষার্থীরা বলছেন দ্রুত সময়ের মধ্যে সরকার যদি তাদের দাবি মেনে নেয় তবে তারা এখান থেকে সরে যাবেন এবং এই ভোগান্তি দ্রুতই লাঘব হবে। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোক পালনের অংশ হিসাবে সারা দিনের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বেলা 12:30টার দিকে শুরু হয় কর্মসূচি। এতে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে নানা স্লোগান দেন তারা। পরে দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার বিচার না হলে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে ভিসি এবং প্রক্টরের আন্তরিকতার ঘাটতি ছিল। এর আগে বুধবার সাম্য হত্যার ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাম্যের কথা কাটাকাটি হয়। পরে শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা সাম্যকে মৃত ঘোষণা করেন। সম্মানিত ভিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সাম্য হত্যার সত্যিকারের খুনিকারা, সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করব যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই সাম্যর আসল খুনি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। শিকদার মেহেদি হাসান, সকাল থেকেই তো নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কর্মসূচি পালিত হচ্ছে। সেক্ষেত্রে কি কি পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে, আর ছাত্র দলের পক্ষ থেকে বা কি ধরনের দাবি জানানো হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে মূলত বেশ কিছু সময় আগেই ছাত্র দলের পক্ষ থেকে কালো ব্যাচ কর্মসূচি আসলে পালন করা হয়েছিল। কিছু সময় আগেই সেই কর্মসূচি শেষ হয়েছে এবং সেখানে ছাত্র দলের যিনি সভাপতি ছিলেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি তার বক্তব্যে কিছু বিষয় আসলে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে নিরাপত্তার বিষয়, সেই নিরাপত্তার বিষয় জোরদার করার তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন যে সাম্যের যে হত্যার বিচার, সেই বিচার আসলে প্রকাশ্যে নিয়ে আসার জন্য তাদের আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারি যে শাহবাগ থানায় 3 জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, কিন্তু সিসিটিভির ফুটেজ প্লাস এছাড়াও অন্যান্য যাদের এর সাথে সম্পৃক্ততা রয়েছে তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে তাদেরকে নিয়ে আসার বিচার কিন্তু তারা দাবি করেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সংলগ্নই হচ্ছে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মাঠ। এই যে সোহরাওয়ার্দী উদ্যান বা মাঠ, এই মাঠের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 4টি গেট রয়েছে, যে ফটকগুলোকে আসলে বন্ধের দাবি তারা জানিয়েছেন। এবং এটা আসলে খুব প্রচলিত একটি বিষয় না বললেও আমরা সবাই কম বেশি এটা সম্পর্কে অবগত যে আসলে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই মাঠে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে। ঠিক সেই বিষয়টাই আজকে আবার ছাত্রদলের সভাপতি উত্থাপন করেছেন যে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা সত্ত্বেও, যদিও এটা প্রক্টোরিয়াল এরিয়ার মধ্যে পড়ে না পড়া সত্ত্বেও কিন্তু ভিসি কিংবা প্রক্টর আসলে এই বিষয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কিন্তু তিনি এড়াতে পারেন না বলে তারা অভিযোগ করেন। এবং এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু পরিচালনা হচ্ছে। আমি যদি আপনাকে একটু বলি যে আমরা ঠিক এই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা থানায় যোগাযোগ করেছিলাম এবং সেখান থেকে আমরা একটি তথ্য জানতে চেয়েছিলাম যে আসলে এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত এই যে শহীদ সোহরাওয়ার্দী মাঠ, এই মাঠ নিয়ে কতগুলো অভিযোগ আপনাদের কাছে জমা পড়েছে। তো সেখান থেকে আমরা একটি ছোট্ট একটা পরিসংখ্যান পাই যে ঠিক শতাধিক না হলেও ঠিক 100-এর কাছাকাছি অভিযোগ কিন্তু তাদের কাছে জমা পড়েছে। এবং আমি যদি আপনাকে ঠিক আরও বিগত 2 থেকে 3 বছরের পরিসংখ্যানে যাই, তাহলে আমি আপনাকে একদম কোট করে বলতে পারি যে সেটা প্রায় 950-র মতো ছিল। তো সেক্ষেত্রে আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে জোরদার করাটা জরুরি হয়েই পড়েছে। আর এছাড়াও ছাত্রদলের
পক্ষ থেকে আরও একটি বিষয় এখানে নিয়ে আসা হয়েছে যে রমনার আদলে আসলে শহীদ সরোয়ার্দী যে মাঠ, সেই মাঠকে আসলে গড়ে তোলার তারা একটি আহ্বান জানিয়েছেন। এবং যেহেতু সাম্যের হত্যার বিষয়ে এখানে আসলে কর্মসূচি পালন হয়েছিল, সেক্ষেত্রে তারা সারা বাংলাদেশ ব্যাপী যদি আসলে এই হত্যার বিচার জনসম্মুখে না আনা হয়, তাহলে আসলে তারা সারা বাংলাদেশ ব্যাপী মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এবং আগামীকালকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদে কিন্তু তারা মাহফিলের একটা আয়োজন করেছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে এখনকার সর্বশেষ অবস্থান। জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এক বিবৃতিতে আজ নিন্দা জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার সময় কোনো এক দুর্বৃত্ত তার মাথায় পানির বোতল ছুঁড়ে মারে, যা মাথায় লেগে সামান্য আহত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করে কোনো ছাত্র এ কাজ করতে পারে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটাতে পারে। অবিলম্বে দায়ী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এই বিক্ষোভ। বিক্ষুব্ধরা বলেন, নাগরিক সেবা নিশ্চিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকেই মেয়র হিসাবে চান তারা। কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরাও। অবিলম্বে আদালতের রায় কার্যকরের দাবি তাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ২৭ মার্চ বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। অবিলম্বে এই শপথ নেওয়া হোক, শপথ করানো হোক এবং ইশরাককে সিটি কর্পোরেশন চালানোর দায়িত্ব দেওয়া হোক। এই এখনো ফ্যাসিস্টের দোসররা রন্ধে রন্ধে ঢুকে আছে, তারা আমাদের মেয়রের ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দেয় নাই। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের পরবর্তী শুনানি ২৬ মে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে নতুন এই তারিখ নির্ধারণ করে। সব আসামির খালাসের বিরুদ্ধে ৮ মে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে আদালত বলেন, গুরুত্ব অনুসারে এই মামলার শুনানি প্রধান বিচারপতির উপস্থিতিতে হওয়া জরুরি। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। ২০১৮ সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে। ২০২৪ সালের ২১ নভেম্বর মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। গত ১ ডিসেম্বর তারেক রহমান সহ ৪৯ আসামির সবাইকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় প্রায় ১৭ বছর পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ২৭ বিডিআর সদস্য। বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১০ জন ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১১ জন মুক্তি পান। সোমবার বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় ৪০ আসামির জামিন মঞ্জুর করে আদালত। এছাড়া হত্যা মামলা খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাতেও জামিন পান। এ নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় মোট ২১৮ জন জামিন পেলেন। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এখনও বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। ভারত পাকিস্তানের বিরোধে বাংলাদেশকে জড়াতেই পুশ ইন করছে বিএসএফ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এ ধরনের ঘটনা ছড়াতে পারে সামরিক উত্তেজনা, দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। পুশ ইন বা পুশ ব্যাকের ঘটনা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের
তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা প্রতিবাদ জানানোর পরও বন্ধ হয়নি ভারতের পুশিন। 7 মে থেকে 3 দিনে 300-এর মতো মানুষকে পুশিন করেছে বিএসএফ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লিকে 9 মে চিঠি দিয়েছে ঢাকা। তারপরও বুধবার 44 জনকে পুশিন করেছে। রয়েছে বেশ কয়েকজন ভারতীয় ও রোহিঙ্গা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সীমান্তকে অস্থির করতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ভারত। মানবিক একটা দুর্বিপাক সৃষ্টি করার অপচেষ্টা। আরেকটা হচ্ছে ভূ রাজনীতির, যেখানে একটা ভূ রাজনীতিতে এই ধরনের অবস্থান সৃষ্টি করে বা এই ধরনের সমস্যা সৃষ্টি করে বাংলাদেশকেও ভারত পাকিস্তানের যে উত্তেজনা, যে যুদ্ধ, সেখানে ড্র্যাগিং করার, সেখানে টেনে নেওয়ার একটা অপপ্রয়াস বলেও আমি মনে করি। সাবেক কূটনীতিকদের মতে টানাপোড়েনের মধ্যে পুশিনের ঘটনা ঢাকা ও দিল্লির দূরত্ব আরো বাড়াবে। বলছেন, দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তেরও পরিপন্থী। দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে দুই পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, তার বিপরীতে কাজ করবে এই বিষয়টি, এবং এটা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে, উত্তেজনার সৃষ্টি হতে পারে, যেগুলো আমরা কেউ চাই না। দুই দেশের দূরবর্তী স্বার্থের জন্য ক্ষতিকর। এটা হয়তো সাময়িকভাবে কোনো একটি ভারতের কোনো একটি রাজনৈতিক দলকে কোনো রকমের লাভ এনে দিতে পারে, কিন্তু এটা ভারতের জন্য এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। পুশ ইন বা পুশ ব্যাক দুটোই মানবাধিকার লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জরুরি। বর্ডার স্টেটের যে প্রচলিত আইন বা নিয়ম নীতিগুলো থাকে, সেটার লঙ্ঘন তো হচ্ছেই, কিন্তু সেইটার জন্য আসলে এখানে ঠিক আন্তর্জাতিক কোন রকম প্ল্যাটফর্মে গিয়ে প্রতিবাদ জানানোর মতো বিষয় হয়তো এটি না। এটি দ্বিপাক্ষিক ভাবে সমাধানের চেষ্টা করতে হবে, কূটনৈতিক ভাবে। ভারত আরো দায়িত্বশীল আচরণ দেখানো উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কমে হচ্ছে 2,38,000 কোটি টাকা, যা 2021-22 অর্থবছরের পর সর্বনিম্ন। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেটের সার্বিক ভারসাম্য ফেরাতে কমছে এডিপির আকার, থাকবে না নতুন কোনো মেগা প্রকল্প। বাস্তবতা আমলে নিয়ে সতর্কতামূলক উন্নয়ন বাজেট নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হয় 2,78,289 কোটি টাকা। প্রত্যাশিত রাজস্ব আয় না থাকায় অর্থ সংস্থানের চাপে সংশোধিত এডিপি কমে 49,000 কোটি টাকা। আসছে অর্থবছরে এডিপির আকার আরও কমে হতে পারে 2,38,000 কোটি টাকা। টাকার অঙ্কে যা 4 অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এডিপির বরাদ্দের 1,44,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসবে। বিদেশি সহায়তা মিলবে 86,000 কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিজস্ব উন্নয়ন প্রকল্পে দেবে বাকি টাকা। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, সাশ্রয়ী বাজেটের মানসম্মত ব্যয় নিশ্চিত করতে চায় সরকার। বাজেটের ভারসাম্যের স্বার্থে, মূল্যস্ফীতি কমিয়ে রাখার স্বার্থে, অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থে উন্নয়ন বাজেট ছোট থাকা দরকার ছিল। বড় প্রকল্প হাতে নিচ্ছি না, আবার অন্য দিক থেকে বা প্রকল্প বাস্তবায়নও আরও যেহেতু গুণগত মান বাড়াতে চাই, সেজন্য এমনিতেই আমরা প্রকল্প কাটছাট করছি। সরকারের রাজস্ব আয়ে ঘাটতি আছে, তাই অর্থনীতিবিদরাও বলছেন, ঋণের বোঝা বাড়িয়ে মেগা প্রকল্প করা উচিত নয়। তবে তাদের মতে জনজীবনে স্বস্তি দেয় এবং কর্মসংস্থানে ভূমিকা রাখার মতো প্রকল্পে বরাদ্দ বাড়াতে হবে। যেগুলো সমাপ্য সেগুলোকে অগ্রাধিকার দেওয়া, এবং যেগুলো এই মুহূর্তে আমাদের রিজার্ভের উপরে যেরকম চাপ আছে, আমাদের অন্যান্য আরও বিভিন্ন খাতে আমাদের অর্থায়নের প্রয়োজন আছে, সেটার নিরিখে আমার মনে হয় সতর্কতামূলক একটা দৃষ্টিভঙ্গি থাকাই ভালো। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 37%-এরও কম, যা 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বন্যা পুনরুদ্ধার প্রচেষ্টাকে শক্তিশালী করতে $270 মিলিয়ন অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ভবিষ্যতের দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যয় হবে এই অর্থ, যার মধ্যে রয়েছে অবকাঠামো নির্মাণ,
পুনর্বাসন এবং কৃষি ব্যবস্থা শক্তিশালীকরণ। এছাড়া 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জীবিকার উন্নয়নে সহায়তা করা হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ এই অর্থায়ন অনুমোদন দিয়েছে। টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া প্রকল্পে এই অর্থ ব্যয় করতে পারবে বাংলাদেশ। এর মাধ্যমে চট্টগ্রাম ও সিলেটে বন্যা সুরক্ষা অবকাঠামো নির্মাণ ও পুনর্গঠন করা হবে, যার ফলে 1.6 মিলিয়ন মানুষকে সুরক্ষা প্রদান করা যাবে। প্রকল্পটি জলবায়ু সহনশীল কৃষিকেও উৎসাহিত করবে। ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে জীবিকা নির্বাহে সহায়তা করবে এ অর্থ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্নত সেচ ও সংরক্ষণ সুবিধা গ্রহণের মাধ্যমে কমপক্ষে 65,000 কৃষি পরিবার এই তহবিল থেকে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সহায়তা পাবে। শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবার দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু কয়েক দশকেও নিশ্চিত হয়নি নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা। সরকারের নিজস্ব জনবল না থাকায় স্বাস্থ্যসেবা দেয় এনজিও। 5 কোটি শহরবাসীর জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র 212টি। এ অবস্থায় নগরবাসীর স্বাস্থ্যসেবার দায়িত্ব স্বাস্থ্য বিভাগকে দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের। রাজধানী ঢাকার জনসংখ্যা 2 কোটির বেশি। তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের। কিন্তু নগর স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা 61টি, জেলা শহরে আছে আরও 106টি। প্রতি কেন্দ্রে একজন চিকিৎসক সহ জনবল 16 জন। বিপুল জনগোষ্ঠীর চাহিদার তুলনায় সেবা কেন্দ্র একেবারেই কম। বিপরীতে মফস্বলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিক 14,000। বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর প্রায় 32% মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করে নাই বা অন্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এটা যে বিবেচনা থেকেই দেওয়া হোক না কেন, এটা কিন্তু একটি আত্মঘাতী জনস্বাস্থ্যঘাতী পরিকল্পনা, এটি হতে পারে না। এসব স্বাস্থ্যকেন্দ্র চলে বিদেশি অর্থায়নে, সেবা দেয় বিভিন্ন এনজিও। তাদের উপর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণও কম। 1998 সালে শুরু হওয়া আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প শেষ হচ্ছে জুনে। আমরা যেহেতু আমাদের নিজস্ব লোক নাই, তো এনজিওদেরকে নিয়ে কোঅর্ডিনেশন করে কাজ করি, কিন্তু নিজস্ব লোক থাকলে আমাদের কার্যক্রমটা আরও ভালো হতো। এই ফান্ডটা যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন কীভাবে চালাবে? যদি ফান্ডটা সিটি কর্পোরেশনকে দেয়, সিটি কর্পোরেশন চালাতে পারে, কোনো সমস্যা নেই। নগর স্বাস্থ্যসেবার বেহাল অবস্থায় চাপে বিশেষায়িত হাসপাতাল। ছোট সমস্যায় যেতে হচ্ছে বড় হাসপাতালে, ফলে ব্যাহত হচ্ছে গুরুতর রোগীদের সেবা। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে শহরকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। এখানে পার্ট নাই। এখন একটা মন্ত্রণালয়ের কোলাবোরেশনটা যদি শক্তিশালী করা যায়, অবশ্যই স্থানীয় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে সহায়তা করতে পারবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু টেকনিক্যাল ম্যান পাওয়ার এবং সার্ভিস স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতেই হবে। নগর স্বাস্থ্য ব্যবস্থায় মা ও শিশু স্বাস্থ্যের জন্য নগর মাতৃসদন 12টি। এছাড়া সারা দেশে অস্থায়ী স্যাটেলাইট ক্লিনিক 334টি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের হিলিতে ঘাসুরিয়া সীমান্তের পাশে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 10টার দিকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। হাকিমপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘাসুরিয়া সীমান্তের 400 গজ ভেতরে ধানক্ষেতে কাজ করার সময় ড্রোনটিকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান কৃষক প্রফুল্ল টপ্প। পরে পুলিশকে জানালে বুধবার রাত 9টার দিকে পুলিশ ও বিজিবি তার বাড়িতে যায়। সেখান থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। সীমান্তের পাশ থেকে ড্রোন উদ্ধারের ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। বরিশালে পুলিশের কাছ থেকে পালানো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী খালেদ খান রবিনকে 10 ঘণ্টা পর ঢাকার দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রবিন বরিশাল বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার দুপুরে বরিশাল মেডিকেল এলাকায় তাকে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরই পালিয়ে যায় রবিন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জ রেজাউল ইসলাম, এএসআই মাহবুব হোসেন, কনস্টেবল জাহাঙ্গীর ও হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়।
গেল বছরের জুলাইয়ে বিএনপি অফিস ভাঙচুরের মামলার আসামি ছাত্রলীগের কর্মী খালেদ। তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। পাবলিকে মারধর করে দিয়েছে আমাদের পুলিশকে, ওরা জানতো না যেহেতু আসামি, খেতে গেছে, খেতে যাওয়ার সময় ও পালাইছে। এর বেশ কয়েকটা মামলা আছে। এখন আবার পুলিশ হেফাজত থেকে পালানোর জন্য একটা মামলা ইনশাআল্লাহ করব। মাদারীপুরের শিবচরে গরু চুরির অভিযোগে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। ভোররাতে উপজেলার মাতবরের চর ইউনিয়নের সিংহকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহিন সরকার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে শাহিন সহ কয়েকজন নৌকায় করে বজলু মাতবরের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে যান। তবে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় বাকিরা পালিয়ে গেলে শাহিনকে ধরে ফেলে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে শিবচর থানা পুলিশ এসে শাহিনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে। চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক বিভাগে গেল মাসে ভর্তি রোগীদের 20 ভাগই ব্যাটারি রিকশার দুর্ঘটনায় আহত। এসব রিকশার বেপরোয়া চলাচলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দুষছেন সচেতন নাগরিকরা। এগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে, তবে এতে দাপট কমেনি। চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা শামসুল ইসলাম ঈদ উল ফিতরের এক সপ্তাহ আগে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফেরার পথে আহত হন। তার রিকশা একটি লরিকে ওভারটেক করার সময় ঘটে দুর্ঘটনা। এতে একটি পা কেটে ফেলতে হয় তার। অটো ড্রাইভার টেইলরের পিছু দিয়ে যায়, বাম্পারের লগে মারি দিচ্ছে, মারে আমার ঠ্যাংটারে 3 টুকরা করে ফেলেছে। তারপরে তো আমি বেহুশ হয়ে গেছি, আর আমাদের এখানে মেডিকেলে নিয়ে আসছে আর কি। আজকে 1 মাস 15 দিন। আন্দরকিল্লায় সড়ক পারাপারের সময় রত্নাদের পায়ের উপর দিয়ে চলে যায় ব্যাটারি রিকশা। 1 মাস ধরে হাসপাতালে তিনি। গেল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হন 450। এদের 20% ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনার শিকার। গত 2 মাস থেকেই আসলে আমরা দেখছি যে ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনার হার যেখানে আগে 1 থেকে 2% ছিল, এখন 20%-এর উপরে হবে। এসব রিকশার দাপট আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। এর জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন সচেতনরা। এই সংকট তৈরি করার জন্য আমাদের জাতীয় সরকার দায়ী। যারা মুনাফার জন্য এইটার বিস্তার ঘটিয়েছে তাদেরকে ধরা হলো না, ধরা হচ্ছে যারা এটার উপর নির্ভর করে গরিব মানুষ পেট পালে সেই মানুষগুলিকে ধরা হচ্ছে। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযানের ফল পাওয়া যাবে শিগগির। এখন পর্যন্ত যেহেতু তাদের লাইসেন্স নাই এবং সম্পূর্ণ অবৈধ, কোনো কাগজপত্র নেই, শুধু লাইসেন্স না, কোনো কাগজপত্র ইনফ্যাক্ট নেই, এবং যেটা আমি বললাম ডিজাইনের একটা ত্রুটি আছে, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো এবং সে তার যে গতিটা সেটাই কন্ট্রোল করতে পারে না। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। গেল 20 এপ্রিল এই অভিযানে নামে পুলিশ। এ পর্যন্ত আটক কয়েক হাজার রিকশা, তবে এতেও কমেনি চালকদের দাপট। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী ও চুয়াডাঙ্গায় গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করা শুরু হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে সকাল থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে 1300 থেকে 1500 টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে 22 মে থেকে। লখনা বা লক্ষণভোগ ও রানী পছন্দ আম পাড়া যাবে 25 মে থেকে। এছাড়াও 30 মে থেকে 15 জুলাই পর্যন্ত নামানো যাবে হিমসাগর, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম। আর কাটিমন ও বাড়ি আম 11 জাত পাড়া যাবে সারা বছর। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,60,006 মেট্রিক টন। এদিকে চুয়াডাঙ্গাতেও আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 20 মে হিমসাগর, 28 মে ল্যাংড়া, 5 জুন আম্রপালি, 15 জুন ফজলি ও 28 জুন আশ্বিনা এবং বাড়ি 4 আম সংগ্রহ করা হবে। আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয়
এই দিকটা আমরা বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছে না। আম সংগ্রহ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আজ তো চুয়াডাঙ্গাতেও আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, সেক্ষেত্রে কি কি আম নামানো শুরু হয়েছে আজ থেকে এবং দাম কেমন শুরুর দিকে? আজকে থেকে শুরু হয়েছে এবং আজ শুরু হয়েছে গুটি জাতীয় আম। আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি চুয়াডাঙ্গা শহরের পাশের আব্দুল কুদ্দুস মহলদারের আম বাগানে আছি। এই আম বাগানে সব জাতের আম গাছ আছে। এখানে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে আজ সকালে। এখান থেকে নামানো শুরু হয়েছে আজকে গুটি জাতের আম। চুয়াডাঙ্গা জেলায় গুটি জাতের আম নামানো শুরু হলেও ইতিমধ্যেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 22 তারিখ থেকে হিমসাগর এবং তারপরে ল্যাংড়া জাতীয় আম নামানো হবে। কিন্তু প্রচন্ড রোদের তাপের কারণে এবং কৃষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন 22 তারিখের পরিবর্তে 20 তারিখ থেকে হিমসাগর এবং তারপরে পর্যায়ক্রমে অন্যান্য আম নামানোর সিদ্ধান্ত দিয়েছেন। তো চুয়াডাঙ্গার কৃষকরা যেটা বলছেন সেটা হচ্ছে এবারের মৌসুমে ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি, তবে প্রখর রোদের কারণে গুটি থাকা অবস্থায় বেশ কিছু আম ঝরে পড়েছে। যেটা ঝরে পড়েছে সেটাই যে ক্ষতিটুকু হয়েছে সেই ক্ষতিটুকু তারা পুষিয়ে নিতে পারবেন যদি বাজারে আমের পর্যাপ্ত দাম তারা পান। তো কৃষকরা বলছেন আজকে প্রথম বাজারে আম এসেই তারা 40 থেকে 50 টাকা কেজি দরে আম বিক্রি করতে পারছেন এবং কৃষকরা বলছেন যে 40 থেকে 50 টাকা কেজি দরে আম বিক্রি হলে তাদের লোকসান হবে না। যদিও খুচরা পর্যায়ে আরেকটু বেশি দামে 60-65 টাকা কেজি দরে কোথাও কোথাও আম বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়। তো এখানকার কৃষকরা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত আবহাওয়া ভালো, এখনো পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ হয়নি, ঝড় বৃষ্টি হয়নি বললেই চলে, যে কারণে আম পরিপক্ক হয়ে যাওয়ার পরে আমের আর কোনো ক্ষতি হয়নি। যে এই কারণে কৃষকরা বেশ খুশি এবং কৃষকরা মনে করছেন যে তারা এবার লাভবান হবেন। আর জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে আম বাজারে আসবে তা যেন কেমিক্যাল মুক্ত হয়, কোনো ক্রমে কোনো বিষ প্রয়োগ যেন না হয়, মানুষ যেন নিরাপদ আম পেতে পারে সেই ব্যবস্থা যেন কৃষকরা করেন, এটা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে এ ব্যাপারে ব্যাপক তৎপরতা থাকবে প্রশাসনের। এবং মানিক আকবর, একটি বিষয় জানাবেন যে শুধু কি স্থানীয় বাজারেই চুয়াডাঙ্গার আম বিক্রি হবে নাকি দেশের অভ্যন্তরে আর কোথাও বিক্রির সম্ভাবনা রয়েছে বা চাহিদা রয়েছে সেখানকার আমের? চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা ইতিমধ্যেই চেষ্টা করছেন, যদিও এখনো সেটা চূড়ান্ত নয় যে চুয়াডাঙ্গার আম দেশের বাইরে যাবে কিনা। তবে চুয়াডাঙ্গার আম মূলত ঢাকা চট্টগ্রামে ব্যাপক হারে বিক্রি হয়ে থাকে এবং এখান থেকে ট্রাক যোগে এসব আম দেশের বিভিন্ন জেলায়, ঢাকা চট্টগ্রাম ছাড়াও আরো বেশ কয়েকটি জেলায় চুয়াডাঙ্গার আম পাঠানো হয়ে থাকে এবং চুয়াডাঙ্গার হিমসাগর নামের যে আমটি, এটির সুখ্যাতি আছে সারা দেশেই, এমনটি দাবি করেছেন এখানকার কৃষকরা। জি মানিক আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লালমনিরহাটের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে উপজেলায় প্রায় ঘণ্টা খানেক ঝড় হয়। এতে 500-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, উপড়ে গেছে গাছপালা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাকিনা ইউনিয়নের বাণীনগর ও কাঞ্চনেশ্বর এলাকায়। ঝড়ের তাণ্ডবে সড়কে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। এদিকে প্রায় 15 ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কালীগঞ্জ উপজেলা। শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।